সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, মধুমাস জ্যৈষ্ঠের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজীর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শ্রীবাস বসাক ও উর্মিলা শুক্লার যৌথ প্রদর্শনী পরম্পরা। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 মে পর্যন্ত। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে শিল্পী আনিসুজ্জামান সোহেলের একক চিত্রকলা প্রদর্শনী অন্তরঙ্গ ভয়। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 4 জুন পর্যন্ত। শাহবাগ জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা প্রদর্শনী। সকাল 11টা থেকে বিকাল 5টা এই সময় প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8টা 20 মিনিটে থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। টাকা পয়সা কিরকম লাগবে? বেশি না, বললো তো 1,05,000-এর মধ্যেই হয়ে যাবে। তাহলে তো কমই। দেখেছিস, বলেছি না আমাদের দেশেও ভালো ডাক্তার আছে। দুজনেই খুবই আন্তরিক। যাক, মাথা থেকে একটা চিন্তা দূর হলো। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 40 মিনিটে দেখবেন পান্থ শাহরিয়ারের রচনায় এবং নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দি। প্লিজ দাদি, নিজের সন্তানের চাইতেও বেশি করে আগলে রেখেছিলাম তোকে। অস্বীকার তো করিনি কখনো। মুখ শুধু আগলে রাখতে চেয়েছিল তার স্ত্রীকে, আমরা কেউ পারলাম না। রাত 11টা 30 মিনিটে দেখবেন মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। আপনার মা ভালো আছে? হ্যাঁ, আপনার মা ভালো। আপনার কি কেউ আছে, মানে কাউকে ভালোবাসেন? রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। আগামীকাল 25শে মে দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 117তম জন্মবার্ষিকী। প্রিয় দর্শক, কবিকে নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন কবির নাতনি খিলখিল কাজী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুব ভালো। অসম্ভব ভালো লাগছে আপনাকে পেয়ে। আর যেহেতু আগামীকাল কাজী নজরুল ইসলামের 117তম জন্মবার্ষিকী, তো বিভিন্ন রকম আয়োজনের মধ্য দিয়ে এই বাংলা ওই বাংলা দুই বাংলাতে এটা পালন করা হয়ে থাকে, কিন্তু দর্শকদের একটা আগ্রহ সবসময় থেকে যায় যে কবির পরিবার আসলে এই দিনটিকে কিভাবে পালন করেন আপনারা। আমরা মানে এত ব্যস্ততার মধ্যেও আমরা এতিমখানায় দাদুর নামে সবসময় খাবার পাঠিয়ে দিই এবং মা একটু কোরআন শরীফের ব্যবস্থা করেন পড়ার। আমরা নিজেরাও চেষ্টা করি ওটা পড়ার, কোরআন শরীফ তেলাওয়াত করার। তারপরে সবাই মিলে দাদুর ছবির সামনে দাঁড়িয়ে একটু মোনাজাত করি আল্লাহর কাছে। এই ব্যাপারে এইটাই হয়ে যায়। এরপরেই আমাদের নানান অনুষ্ঠান শুরু হয়ে যায়। আমরা অনেক আগে কিন্তু বাড়িতে জন্মদিন করতাম দাদুর, তখন এত ব্যস্ততা ছিল না, এত চ্যানেল ছিল না, এত অনুষ্ঠান ছিল না, কিন্তু সেগুলো এখন আর হয়ে ওঠে না। তারপরেও ইচ্ছা হয় যে দাদুর জন্মদিনটা আলাদাভাবে পালন করি। সেটা আমার একটা চেষ্টা আছে যে আগামীতে আমি দাদুর জন্মদিন আমরা পরিবারের পক্ষ থেকে নিজেরাই করব।
আচ্ছা, তো এগুলো ছাড়াও তো ব্যক্তিগতভাবে উদযাপন করা ছাড়াও তো বিভিন্ন রকম কাজ থাকে, তো আগামীকাল নিশ্চয়ই এটা নিয়ে অনেক ব্যস্ত থাকা হবে। হ্যাঁ, জি। কিভাবে ব্যস্ত সময়টা পার করবেন সে বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, যেমন কালকে সকালবেলায় আমি ঢাকা ইউনিভার্সিটির সিনেট হলে দাদুর উপর একটা সেমিনার হবে। ইরান থেকে 5 জন গবেষক এসেছেন। আচ্ছা। তাদেরকে ইন্টারন্যাশনাল ভাবে দাদুকে কিভাবে পৌঁছানো যায়, দাদুর কর্মকাণ্ড, ইসলামিক চিন্তাধারা এবং দাদু যে সাম্যবাদের কথা বলেছেন সেই সব নিয়ে একটা সেমিনার হবে, ওখানে যোগ দেব। তারপরে বিকেলবেলায় 2টো জায়গা আরও অনুষ্ঠান আছে, ওগুলো করে বাড়িতে আসবো। আবার পরের দিন চলে যাব চিটাগংয়ে, এবার জাতীয় পর্যায়ে চিটাগংয়ে অনুষ্ঠানটা হচ্ছে, ওখানে যোগ দেব। ওখান থেকে আবার বিকেলের মধ্যে ফিরে এসে আরও অনুষ্ঠানে যোগ দেব। না, অনেক ব্যস্ত সময় পার করা হবে। জি, জি। আচ্ছা, এই বিষয়ে আমি একটু বলতে চাই যে সাধারণত আমরা দেখি যে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী বা প্রয়াণ দিবস উপলক্ষেই অনেকটা ব্যস্ত থাকা হয়, কিন্তু অন্যান্য দিনগুলোতে হয়তো সেইভাবে নজরুল চর্চাটা হয় না। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? হ্যাঁ, নিশ্চয়ই, এটা আমাদেরও একটা ক্ষোভ আছে। খালি নজরুলের জন্মদিন এবং মৃত্যুদিন কেন্দ্র করেই আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু নজরুল এমন একটা মানুষ, এমন একজন কবি এসেছিলেন বাংলা সাহিত্যে আমাদের বাঙালির কাছে। আমি যখন দাদুকে নিয়ে পড়াশোনা করি, গবেষণা করছি, তখন না আমি একদম অবাক হয়ে যাই যে মাত্র 22-23 বছর তার সৃষ্টিকাল ছিল এবং 11টা বছর কিন্তু পেয়েছেন গান সৃষ্টির। এই 11 বছরে 4,500-এর বেশি গান লিখেছেন এবং অভূতপূর্ব গান, মানে বিশ্বের আর কোনো কবি এত গান লেখেননি। এবং তার এই সামান্য সৃষ্টিকালে তিনি যে আমাদের দিয়ে গিয়েছেন, এটা শেষ করার নাই। মানে নানান দিক নিয়ে আমরা তাকে সারা বছর কাজ করতে পারি, কিন্তু আমরা করছি না। এবং এখন তো নতুন প্রজন্ম দাদুকে তো তারুণ্যের কবি, শুধু তো বিদ্রোহী কবি নন, তিনি সুন্দরের কবি, প্রলয়ের কবি, সৃষ্টি সুখের উল্লাসেরও কবি। তেমন তারুণ্যের প্রতীক তাকে বলা হয়। এই তরুণদের কাছে কিন্তু দাদু একজন আইডল হয়ে আছেন। তরুণের কাছে পৌঁছাতে হলে কিন্তু সারা বছরই কিন্তু নজরুলের কাজ কর্ম, তার বাণী, তার আদর্শ, তার দর্শন কিন্তু আমরা নানানভাবে পৌঁছাতে পারি। সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই মিডিয়া। মিডিয়াতে যদি আমরা সারা বছর তার গান, তার কবিতা, তার জীবন দর্শন, তার নাটক, এগুলো যদি নিয়ে আমরা কাজ করতে থাকি, তারপরে জন্মদিন মৃত্যুদিন তো আলাদাভাবে আমরা করছি। এই ব্যাপারটা যদি হয় এবং স্কুল কলেজে ছেলেমেয়েদের বাধ্যতামূলকভাবে যদি আমরা জন্মদিনটা পালন করার কথা বলি, কয়েকটা স্কুলে হয়, কলেজে হচ্ছে, কিন্তু এটা খুব কম। আমরা কেন বাধ্যতামূলকভাবে তাকে নিয়ে কাজ করবো? তিনি আমাদের জাতীয় কবি, এটা তো একটা উৎসবের দিন, আর এই উৎসবটা সবার মাঝে ছড়াতে হবে। তা এবার আমরা ঠিক করেছি যে সরকারকেও জানিয়েছিলাম, শিক্ষা মন্ত্রণালয়ে তারা বলেছিলেন যে এবার সেভাবেই করা হবে। জানি না কিভাবে হচ্ছে, কারণ আমার ইংরেজি মিডিয়াম স্কুলের বাচ্চারা কিন্তু জানতেই পারছে না জাতীয় কবি কে। আমার খুব এই জায়গাটা একটা ক্ষোভ আছে যে তিনি আমাদের দেশেরই কবি, কিন্তু বিদেশি ভাষায় পড়ানো হচ্ছে, বিদেশি ভাষায় স্কুল হচ্ছে, সেখানে তাদের কবি কেন থাকবে না? আমার দেশের কবিকে কেন আমি রাখবো না? চর্চাটা সে হচ্ছে ঠিকই, কিন্তু সর্বস্তরের জন্য হচ্ছে না। এটা কিন্তু খুব প্রয়োজন। হয়তো কিছু সংখ্যক মানুষের কাছে পর্যন্ত পৌঁছেছে। যেমন ইংরেজি মিডিয়াম অনেক স্কুল বাচ্চাদের জিজ্ঞেস করলে তারা ন্যাশনাল পোয়েটের নাম ভালো করে বলতে পারে না, আর তারপরে যখন বলা হয় দুঃখু মিয়াকে, সেটাও জানে না তারা। এটা কিন্তু সবচেয়ে বড় শিক্ষক কিন্তু পিতামাতা, তারপরে কিন্তু স্কুল কলেজগুলো। আমাদের পিতামাতারও কিন্তু একটা বিরাট দায়িত্ব তাদের সন্তানদের প্রতি নজরুলকে চিনিয়ে দেওয়ার ব্যাপারটি। অবশ্যই। আর আরেকটা ব্যাপার, আমি সরকারের কাছে বারবার একটা ছুটি চেয়েছিলাম। আমি ছোটবেলায় দেখেছি ধানমন্ডির বাড়িতে যখন বঙ্গবন্ধু আমাদের নিয়ে আসলেন দাদুর সঙ্গে, হাজার হাজার স্কুলের ছেলে মেয়েরা স্কুলের বাসে করে এসে দাদুকে শ্রদ্ধা জানাতেন। তা ছুটিটা পড়লে কি হবে, সব স্কুল কলেজের ছেলে মেয়েরা এসে শ্রদ্ধা জানাতে পারবে, কারণ অনেক সময় তো মানে উইকডেজে দাদুর জন্মদিন পড়ে যাচ্ছে, যেমন এবার বুধবার, তারা জানতেও পারবে যে এখানে মাজার আছে। ওরা জানে কিন্তু যে নজরুল এখানে শায়িত, অনেকে জানে না কোথায় সেটা, এটাও তো জানানোর দরকার। আর ছুটিটা কেন দেয়া হচ্ছে, তিনি কে, তখন সবাই জানতে পারবে, তাদের বাবা মাও বলবেন তাদেরকে। এটা অত্যন্ত প্রয়োজনীয়। আর ক্যালেন্ডারে কিন্তু দেখুন দাদুর জন্মদিন মৃত্যুদিন অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করি আমি। এবার আসি একটু অন্য প্রসঙ্গে, যে ছোটবেলায় তো তাকে কাছ থেকে দেখার অনেক সুযোগ হয়েছে, আপনার কাছে পাবার সুযোগ হয়েছে, তো সেই সময়কার কিছু স্মৃতি যদি আজকে আমাদের সাথে শেয়ার করতে চান। মানে
এটা আমার আমার কাছে পরম পাওয়া, মানে দাদুকে ছুঁতে পেরেছি, তার সান্নিধ্য পেয়েছি এবং মানে এটা 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 ভাবতে পারছি না, মানে দাদুর জন্মদিন আসলে তো আমাদের জীবনের সাথে তিনি সবসময় জড়িয়ে আছেন, তারপরেও দাদুর জন্মদিন আসলে তাকে বেশি মনে পড়ে। জন্মদিনে ফুলে ফুলে ঢেকে যেতেন, আর আমরা ছোট ভাই বোনরা তার চারপাশে বসে থাকতাম, আমাদের কাজ ছিল মালাগুলো খুলে খুলে পাশে রাখা। তা দাদু তো গান শুনতে নিজের সারা জীবন গানের মধ্যে থেকেছেন, মানুষের মুক্তির জয়গান গেয়েছেন। সেই কবি যখন কথা হারিয়ে ফেললেন, বড় হয়ে এগুলো অনুভব করেছি, তখন মানে সবাই আমরা কথা বলছি, দাদু কথা বলতে পারছেন না। এটা একটা ভীষণ বড় একটা দুঃখের জায়গা ছিল। তারপরেও জন্মদিন এলে এত হাসি খুশি থাকতেন, মানে আনন্দে মেতে থাকতেন। আর অজস্র মানুষ ফুলে ফুলে তাকে শ্রদ্ধা জানাচ্ছে, হারমোনিয়াম তো থাকতোই সামনে, বিখ্যাত শিল্পীজন আসতেন, মানে দাদুর ছাত্রছাত্রীরা ইন্দুবালা দেবী, আঙুরবালা দেবী, ধীরেন্দ্রনাথ মিত্র, তারপরে তখনকার সময়কে কেউ বাদ ছিলেন না। তারপরে মানবেন্দ্র মুখোপাধ্যায়, অঞ্জলি মুখোপাধ্যায়, বৌরবী দত্ত থেকে শুরু করে সবাই তাকে শ্রদ্ধা জানাচ্ছেন গানে গানে। আর বাবাকে দেখতাম আবৃত্তি করছে দাদুর সামনে, বাবার আবৃত্তি দিয়েই দাদুর আবৃত্তির মধ্যে আমি গেলাম, বুঝলাম তার কবিতা। তো এত খুশি থাকতেন তখন আমরা, মানে অনেকের ধারণা ছিল দাদু বোধহয় কথা বলার সঙ্গে সঙ্গে মানে কোনো কিছু বুঝতে পারতেন না, চিনতে পারতেন না। সেটা ঠিক নয়, কারণ মাকে তিনি ভীষণভাবে চিনতেন এবং তার আশেপাশে আমরা যারা ছিলাম আমাদের বাচ্চাদের খুব চিনতেন উনি। এবং বঙ্গবন্ধু যখন দাদুকে আমাদের সঙ্গে নিয়ে আসলেন এই দেশে, ধানমন্ডিতে একটা খুব সুন্দর বাড়ি দিয়েছিলেন এবং সেখানে একটা বড় বাগান ছিল, আর ফুলে ফুলে ঢাকা ছিল বাগানটি। আমার এখনও মনে পড়ে দাদুকে নিয়ে আমরা বিকেলবেলা সেই বাগানে হাঁটতাম আর দাদুকে ধরে থাকতাম, কিন্তু দাদু একটু এদিক ওদিক করে নিজেকে ছাড়িয়ে আস্তে আস্তে হেঁটে যেত ফুলের কাছে। ফুল নিয়ে তো দাদু ভীষণ গান লিখেছেন, তা সেই ফুলের কাছে কি বিড়বিড় করে কি বলতো আর হাত বোলাতো, আমরা অবাক হয়ে দাদুর সেইগুলো দেখতাম। আচ্ছা, সেই সময়কার জন্মদিনের কিছু স্মৃতির মধ্যে থেকে শুনছিলাম যে কবিতা আবৃত্তিও করতেন, তো এখন কি আমরা একটা কবিতা শুনতে পারি? আচ্ছা ঠিক আছে, একটা দাদুর খুব প্রিয় কবিতা যেটা মানে এখনকার দিনের জন্য ভীষণই প্রযোজ্য, সাম্যবাদী। হ্যাঁ, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও আরো বলো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি, পুঁথিও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানেছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সকা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই যে এই কবিতাগুলো এখন যদি আমরা বেশি বেশি প্রচার করি, এগুলো আমাদের নতুন প্রজন্মের জন্য অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। পরবর্তীতে কবে এটা অনুভব করলেন যে আপনি এরকম একজন লিজেন্ডের নাতনি? এটা কবে ফিল করলেন? ছোটবেলায় তো বুঝতে পারিনি, ছোটবেলায় দেখছি অজস্র মানুষ আসছে, দাদুকে শ্রদ্ধা জানাচ্ছে, ফুল দিচ্ছে, ছবি তুলছে, তখন বুঝতে পারতাম না। স্কুলে দাদুর কবিতা পড়লাম, চড়া পড়লাম। যখন একটু বড় হলাম, মানে ক্লাস 5-6-এ উঠলাম, তখন দেখলাম যে একটা আলাদা সম্মান আমার স্কুলে বেড়ে গেল। সবাই একটু দেখতে চায় এটা নজরুল ইসলামের নাতনি, বা কথা বলতে চায়। আর ক্লাস টিচার এসে আগেই, আমার বাংলা টিচার এসেই আগেই আমাকে বলতো তুমি ওঠো এবং বাংলাটা পড়ো। তা এইরকম বলতে বলতে বাবাকে জিজ্ঞেস করলাম, তখন বাবা বললেন যে তোমার দাদু হচ্ছেন ইনি কাজী নজরুল ইসলাম, যিনি বাংলা সাহিত্যের এক দিকপাল কবি ছিলেন। আর সবচেয়ে বড় কথা, তিনি বিদ্রোহী কবি ছিলেন, প্রেমের কবি ছিলেন, মানুষকে বিদ্রোহ হতে শিখিয়েছিলেন। বিদ্রোহী কবিতা মাত্র 21 বছরে লিখে
তখনকার সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে শত শত যুবককে আন্দোলিত করেছিল এবং নানান কথা তার মানে সরাসরি প্রতিবাদী কবি ছিলেন। সকল অন্যায় সংকীর্ণতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে তিনি কথা বলেছেন এবং বাঙালিকে এগুলো শিখিয়ে গিয়েছেন। আসলে কাজী নজরুল ইসলাম এমন একটি সাবজেক্ট, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে অনেক হবে। কথা, এবং আমার মনে হয় যে এত অবিস্মরণীয় একজন পুরুষ আমাদের বাংলা সাহিত্যে, আমাদের তবে সমাজে যেহেতু আমাদের হাতে এসেছিলেন। সময় একেবারেই কম, তো আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আমিও আসার জন্য। অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এনটিভিকে এবং সংশ্লিষ্ট সবাইকে এবং তোমাকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার সুস্থ ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।